মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ভালো কথা ভালোভাবে বলতে এসেছি ঋষি। তোমার যদি বিয়ে করতেই হয় তুমি অন্য কাউকে বিয়ে করো, জাহ্নবীকে করো না। আর জাহ্নবীকে যদি তুমি বিয়ে করো এই কেস নিয়ে আমরা কিন্তু অনেক দূর যাব। এক্স্যাক্টলি। দেখুন, অন্য কাউকে বিয়ে করার কথা নয় আমার। বিয়ে করলে আমি জাহ্নবী কি করবো সেটাই আমার করা উচিত। জাহ্নবী আমার স্ত্রী, আমার প্রথম স্ত্রী। জীবনে নানা ওঠানামায় ও আমার জীবন থেকে সরে গেছে, কিন্তু ওই যে বললাম জীবন থেকে দূরে সরে গেছে, মন থেকে দূরে সরে যায়নি। তাই আজ যদি আমাকে নতুন করে কিছু ভাবতে হয় সেটা একমাত্র আমি জাহ্নবীকেই ভাবতে পারি। তাহলে তুমি আমাদের কথা শুনবে না, তাই তো? কথা শোনার তো কিছু নেই। আপনি এরকম একটা অন্যায় অনুরোধ নিয়ে আমার কাছে কেন এসেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যায় অনুরোধ নিয়ে কেন তোমার কাছে এসেছি সেটা যখন তুমি বুঝতে পারবেও তখনও তোমার কিছুই করা থাকবে না ঋষি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? না, তোমাকে আমরা কেউ ভয় দেখাতে আসিনি। আমরা যেটা করব সেটা শুধু বলতে এসেছি। আমাদের একমাত্র মেয়ে ছিল, সে চলে গেল। সারাটা জীবন আমরা কষ্ট পাবো, আর তুমি তোমার জীবনটা নতুন করে গুছিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে ভালো থাকবে সেটা আমরা কিছুতেই হতে দেব না। ঋষি, তোমার এইটুকু সৌজন্য কি দেখানো উচিত ছিল না? তোমার বিয়ে করা স্ত্রী মারা গেল আর সঙ্গে সঙ্গে অক্লেশে তুমি আরেকজনকে বিয়ে করার কথা ভাবতে পারছো কি করে? জীবন কখনো থেমে থাকে না। আজকে আমি যতটা আমার নিজের জন্য ভেবেছি তার থেকে বেশি ভেবেছি আমার ছেলে অভিমন্যুর জন্য। অভিমন্যুর অজুহাত তুমি দিও না ঋষি এখানে। শোনো অমিতাভ, অশান্তি করলে অশান্তি বাড়ে। তুমি যদি ওর নামে কেস করো ও তো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। আর তাছাড়া যে কেউ কেস করতে পারে, কেস করলেই যে আপনাদের কথা অনুযায়ী রিপোর্ট দেবে তা তো নয় কো। যারা তদন্ত করবে তারা নিরপেক্ষভাবে তদন্ত করে রিপোর্ট দেবে, তখনই তো জানা যাবে যে অলির মৃত্যুর জন্য কেউ দায়ী নয় কো। অলির শরীর স্বাস্থ্যের জন্যই অলির মৃত্যু হয়েছে। তখন কি করবে আপনারা? না, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, সেটা সত্যি নয়। ঋষির কনজুগাল জীবনযাপনের জন্য আমার মেয়েটাকে ওই অবস্থায় ওখানে ছুটে যেতে হয়েছিল। আর সেখানে গিয়ে অলি ঋষি আর জাহ্নবীর পাল্লায় পড়েছিল। দেখুন, আমার ভাবি স্ত্রী সম্পর্কে সম্মানজনক কথা বলুন। এইভাবে আমার ভাবি স্ত্রীকে অপমান করার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। ছাড়ো। তোমার মুখে তোমার ওই ভাবি স্ত্রীর কথা আমি আর শুনতে চাই না, ঢের হয়েছে। দেখুন, আমার ভাবি স্ত্রীর কথা তো আমি আপনাকে শোনাতে যাইনি। আপনি আপনার আগ্রহে জেনে নিয়েছেন, সেটা তো আপনার ব্যাপার। আমি এটার জন্য রেসপন্সিবল একদমই নই। কিন্তু আমার সামনে যদি আপনি আমার ভাবি স্ত্রীকে বারবার অপমান করেন আমি বারবারই প্রতিবাদ করব। দেখ ঋষি, এখনো সময় আছে, এই বিয়েটার মধ্যে তুই পা দিস না। হ্যাঁ, সেই জন্যই তোমাকে ওদেরকে ডেকে আনতে হয়েছিল, বুঝতে পেরেছি। তাতে কিছু আটকাবে না। অভিমন্যুর এই আকাঙ্ক্ষা আমি অপূর্ণ রাখতে পারবো না। আকাঙ্ক্ষা? অভিমন্যুর আকাঙ্ক্ষা? তুমি তো বারবার অজুহাত দিচ্ছ, তোমার আকাঙ্ক্ষা নেই? নিশ্চয়ই আছে। জাহ্নবীর মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার একজন স্বামীর আকাঙ্ক্ষা তো থাকতেই পারে, এতে অস্বাভাবিক কিছু তো নয়। এতই যখন জাহ্নবী জাহ্নবী করছো তাহলে আমার মেয়েকে বিয়ে করেছিলে কেন সেদিন? তোমরা কি এখনো সেই পুরনো কথা নিয়ে পড়ে থাকবে? একটা কথা বলি অমিতাভ, তোমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো, দেখবে তোমরাও ভালো থাকবে। জাহ্নবী তো তেমন মেয়ে নয়, ও তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে।
তখন দেখবে তোমাদের এখন যে কষ্ট, সেই কষ্ট অনেক কমে যাবে। প্লিজ দাদা, প্লিজ আমাদেরকে অন্তত জাহ্নবীকে চেনাবেন না, প্লিজ। ওই মেয়েকে যে একদিন আমরা শেল্টার দিয়েছিলাম সেটা আশা করি আপনারা ভুলে যান। আপনাদের কথা শুনে সেটা মনে হচ্ছে না, কারণ আপনারা যেমন জাহ্নবীকে আশ্রয় দিয়েছিলেন, জাহ্নবীও আপনাদের জন্য অনেক কিছু করেছিল। তদন্তে সব কথাই উঠে আসবে। তদন্ত কোনোদিন ওয়ান সাইডের হয় না। আপনি একটা বিষয় নিয়ে তদন্ত শুরু করলেন, সেখানে কিন্তু বিষয়টা থেমে থাকবে না, আর বিষয়টা যাতে আরো ছড়িয়ে যায়, আরো যাতে গভীরে যায়, সেই চেষ্টাটা আমি করব। শুনুন, তদন্তে আমি ভয় পাচ্ছি না, তদন্তে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। আমারও যা যা বলার আছে সেই কথা নিশ্চয়ই উঠে আসবে। কি বলার আছে তোমার ঋষি? কি বলার আছে? আমার মরা মেয়েটার নামে এখন নানা রকমের দোষ দেবে, তাই তো? সেটা তো আমি বলিনি। আপনার যেমন অনেক সত্য কথা বলা বাকি আছে, আমারও ঠিক তাই, অনেক সত্য কথা বলা বাকি আছে। আপনি যদি সেই সত্যি কথাগুলো বলা শুরু করেন, আমিও সেই সত্যি কথাগুলো বলা শুরু করব। কারণ আপনি কেস করবেন আর আমি বসে বসে সেই কেসটা খাবো, সেটা তো হতে পারে না। আমাকেও তো নিজের প্রোটেকশনের কথা ভাবতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমাদের নতুন জীবনের কথা ভাবতে হবে। বাবা বাবা বাহ, দেখেছেন আপনার ছেলে ঠিক কতটা নির্লজ্জ হতে পারে? এখন সে নতুন জীবনের কথা ভাবছে, নতুন জীবন নিয়ে কথা বলছে। দেখুন, আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো দরকার, তাই আমি আপনাদেরকে জানিয়েছি। সত্যি কথা বলতে কি, আমিও ব্যাপারটা সম্পূর্ণ অন্তর থেকে মেনে নিতে পারছি না, তাই আমি আপনাদের জানিয়েছি। তাছাড়া আপনাদের জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, সে পরিবারের সঙ্গে আমাদের পরিবারও জড়িত, তাই আমাদের পরিবারে যদি নতুন কোনো ঘটনা ঘটে, সেটা আপনাদের জানার অধিকার আছে। এইভাবে তুমি বিয়েটা বন্ধ করতে পারবে ছোট্ট করবো? হ্যাঁ, ওনারা কেস করবেন, কিন্তু কেস করার সঙ্গে ঋষির বিয়ে বন্ধ হওয়ার তো কোনো সম্পর্ক নেই কো। ওনারা তো এ কথা বলতে পারবেন না যে ঋষি তুমি বিয়ে করো নে, এই কথা বলার অধিকারও ওনার নেই কো। হ্যাঁ, ওনারা খুব জোর সত্যি মিথ্যে এইসব নানা রকম কথা বলে টলে ঋষিকে জেলে পাঠাতে পারে, কিন্তু বিয়ে তো বন্ধ করতে পারবে না, আর আপনাদের উদ্দেশ্য পূরণ হবে না। যাক, আমরা কোনো অশান্তি চাই না অমিতাভ। আমি নিজে থেকেই তোমাকে জানাতাম। তোমরা প্লিজ এই বিয়েতে এসো। হ্যাঁ, সেটাই তো বাকি আছে। আমরা ওর বিয়েতে আসবো, এটা আপনি কি করে বললেন দাদা? এটাই তো স্বাভাবিক কথা। এরকম ঘটনা কি পৃথিবীর কোথাও ঘটে না? এখানেই প্রথম ঘটছে। জেঠুমণি, ওরা সেই মানসিকতাই নেই, তাই তুমি বললেও ওদের সেই মানসিকতা তৈরি হবে না। তাই বরং এই টপিকটা বাদ দাও। এনিওয়ে, আমাকে একটু বেরোতে হবে, আমি বেরোবো। হ্যাঁ, আমার দিক থেকে কোনো আপত্তি রইল না। আপনারা যদি কেস করতে চান, আপনারা করতে পারেন। আসছি। জাহ্নবী, আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না, তাই সকালবেলায় বাড়িতে যা যা ঘটেছে তাই বললাম। দেখেছো ঋষি, এখনো আমাদের একসাথে থাকার ব্যাপারে কত বাধা। একটা বাধা তুমি মানবে না, কারণ এই সমস্তটাই করছে ঋষির বাবা। ঋষির বাবা তোমাকে সহ্য করতে পারে না, তাই শেষ চেষ্টা করছে। তুমি তো ঘাবড়ানো মেনো, তুমি ঘাবড়ে গেলে? না ঋষি, ঘাবড়াইনি। আমি শুধু ভাবছি কত হেসেলস, এত প্রশ্ন, আর তোমার কথা শুনে মনে হচ্ছে ওরা কিন্তু সহজে ছেড়ে দেবে না। কি আছে মাম্মা? কিছু হয়নি বেটা, কিচ্ছু হয়নি।
বলছো কেন মাম্মাম? থাকবে না? আমরা কি বাড়ি যাব না? তোমার মাম্মাম এরকম কথা বলতেই পারে না। তোমার মাম্মাম আমাকে প্রতিজ্ঞা করেছে। জানো জাহ্নবী, ওরা ভাবছে আমরা অলিকে মুছে ফেলতে চাইছি, অভিমন্যুর জীবন থেকে মুছে ফেলতে চাইছি। কিন্তু ওরা এটা বুঝতে পারছে না, অলি তো কোনোদিন অভিমন্যুর জীবনে ছিলই না। ও জন্মের পরে নিজের মাকে হারিয়েছে। ওর নিজের মায়ের এক্সিস্টেন্সের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। ও নিজে একটা বিকল্প মা খুঁজে পেয়েছে, তাকে ভালোবাসা দিচ্ছে। এইটুকু পজিটিভ দিকটা ওরা দেখতে পাচ্ছে না। দেখতে পারছে না কারণ ওরা দেখতে চাইছে না ঋষি। ছোট মা, ওদের সন্তান মারা গেছে, ওদের কষ্টটা আমি বুঝতে পারি। আমি শুধু এটাই বুঝতে পারি না আমার উপরে ওদের কেন এত রাগ। দেখো, ওদের মেয়ের যা পাওয়ার কথা ছিল সেটা তুমি পাচ্ছ, রাগ তো হওয়ারই কথা। ওরা যতই বলুক যে ওরা তোমাকে মেয়ের চোখে দেখে, মেয়ের চোখে তো দেখেনি। ওরা জাস্ট তোমাকে দেখেছিল আশ্রিতর চোখে। সেই জন্যই আশ্রিতর ভাগটা যদি নিজের মেয়ের থেকে একটু বেশি হয়ে যায়, যারা আশ্রয় দেয় তাদের কোনো সহ্য হয় না। এটা কমন সাইকোলজি। আমি এখন কি করবো ঋষি? তুমি বলো কি করতে চাও? ঋষি, একটা জিনিস আমার কাছে ক্লিয়ার যে আমাদের বিয়ে হয়ে গেলে ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। কিছু থার্ড পার্সনের কারণে আমাদের বেশিরভাগ দিনটাই বিচ্ছেদ চলেছে। আমি আর কোনো থার্ড পার্সনকে মান্যতা দিতে পারবো না, এটা আমি আগেও বলেছি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। ঋষি, কথা দিয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি যে ওরা বাড়িতে এসে এভাবে ঘুট পাকাবে বা থানা পুলিশ করবে। ওরা আবার তোমার ক্ষতি করার চেষ্টা করবে ঋষি। ওরা শুধু আমার ক্ষতি করবে তা নয়, ওরা তোমারও ক্ষতি করবে, এটা ভেবেই এগোতে হবে। এক মিনিট, তোরা কি অন্য কিছু ভাবছিস নাকি এখন? মা, আমি জাস্ট জাহ্নবীকে এটাই জিজ্ঞেস করছিলাম। আমাকে কথা দিয়েছিল যে এসব ভাববে না, কিন্তু এই কদিনের মধ্যে ও যদি নিজের কথা বদলায় তাহলে সেটা শুধু আমার প্রতি অবিচার নয়, অভিমন্যুর প্রতি অবিচার হবে। জাহ্নবী, তুমি কিন্তু অভিমন্যুকে কথা দিয়েছিলে ওকে কোনোদিন দূরে সরাবে না। আমি বাবিকে দূরে সরিয়ে দেবো তোমাকে কে বলেছে? যদি তুমি অনুমতি দাও তাহলে ওকে আমি সারা জীবন আঁকড়ে রাখতে পারি। তার মানে তুমি আমার কাছে আসবে না, তাই তো? দুটো লোক হঠাৎ করে একটা অশান্তির ভয় দেখিয়েছে বলে তুমি সরে যাবে আমার জীবন থেকে? ঋষি, আমার নিজেকে নিয়ে ভয় নেই, নিজের হারানো নিয়েও ভয় নেই। আমি জীবনে অনেক হারিয়েছি, আমার ভয়টা তোমাকে নিয়ে। তোমার চাকরির ক্ষেত্রে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়? ঝামেলা তৈরি হলে ঝামেলা তৈরি হবে, চাকরি করবে না ও। এক্স্যাক্টলি, আমিও এবারে শেষ দেখতে চাই। আর আমি কোনোভাবেই ওদের অন্যায়ের অভিযোগ মেনে নেব না। দেখো, আমরা অন্তর থেকে জানি অলির মৃত্যুতে আমাদের কোনো দোষ ছিল না। আর ওরা যদি এত বছর পরে যদি কেস করতে চায়, আমার কিচ্ছু করার নেই। এখন আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কি ভাবছো। মাম্মাম কি আছে বলো না? তোমাদের বিয়েটা হবে না নাকি? আমি কিন্তু শুধু মাম্মামের কাছে থাকতে চাই না, আমি মাম্মাম আর ড্যাডি দুজনের কাছেই থাকতে চাই। আমি সবার সঙ্গে থাকতে চাই। ভাবি, অনেক ঝড় আসবে ভাবি। আমি কি করে তোকে সামলাবো বলতো? আমি কি করবো এখন? ওরা যদি তোকে নিয়ে চলে যায় তাহলে তো তোর বাবার কাছেও থাকা হবে না রে। দেখো, অত সোজা নয়। আমার ছেলে, ওদের নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। জাহ্নবী, তুমি ভয় পাচ্ছ? না ছোট মা, আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি বাবির জন্য, ঋষির জন্য। আমি আমার জন্য ভয় পাচ্ছি না। সেটাই তো আমার সব থেকে বড় ভয়। তুমি কি ফিরে যেতে চাইছো? সেই উপায় তো আমার কাছে নেই। তার মানে আমি নিজের মন থেকে পেছনের সব দরজা বন্ধ করে এসেছি ঋষি। এখন যে চ্যালেঞ্জে আসুক না কেন আমাকে সামনের দিকে এগোতে হবে। আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম। যাক, আমার একদিকে শান্তি হলো যে তুমি আমাকে ফিরিয়ে দেবে না।
আমি যে এতক্ষণ টেনশনে ছিলাম, আমি আর এই ধাক্কা নিতে পারতাম না। তাহলে মাম্মা তোমার সঙ্গে ড্যাডি বিয়েটা হচ্ছে বলো? হচ্ছে না মানে? তোর মাম্মাম তো তোর ড্যাডিরই বউ, শুধু একটু নিয়ম টিয়ম করে বিয়েটা করতে হবে ব্যাস। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, আমরা সেই বিয়েতে নেমন্তন্ন খাবো, আর তারপরে তুমি, তোমার মাম্মাম আর ড্যাডি একসঙ্গে থাকবে। বলো না মাম্মা, আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন ভাবি? আমি বললাম তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো, তুমি কিন্তু আমাকে অনেক দেওয়া কথা খেলাপ করেছো, আর আমি এটাও জানি তুমি অভিমন্যুকে দেওয়া কথা খেলাপ করবে না। তোমাকে দেওয়া কথার খেলাপ করেছিলাম তোমারই জন্য। আমি তো কোনো অনুযোগ করছি না, আমি জানি তুমি কেন কি করেছো, কিন্তু অভিমন্যুর কাছে কথা খেলাপ করো না, তাহলে কিন্তু আমি অভিমন্যুকে বাঁচাতে পারবো না। কি অলক্ষণে কথা বলছো বলো তো? তোমার মুখে দেখছি কিছুই আটকাই না। এই কঠিন সত্যিটা বলে দিলাম, আশা করি এসব সত্যি শোনার পর বাইরে থেকে যতই ঝড় আসুক না কেন, তুমি সব ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে ফাইট করার চেষ্টা করবে, অভিমন্যুকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববে না। আমি বাবিকে ছেড়ে কোনোদিনই চলে যেতাম না। তুমি চলে গেলেও আমি বাবিকে নিয়েই থাকতাম। কি মজা, ড্যাডি আর মামামে দুজনের সঙ্গে থাকবো। কি মজা। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, কতটা আশা করে বসে আছে। ও জীবনে কোনোদিন কিছু পায়নি, ও বড়ই দুর্ভাগা, জন্মের পরে নিজের মাকে হারিয়েছে, বাড়িতে অনাদরে বড় হয়েছে। আমি তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, আমি ওকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারিনি, ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ফাইনালি ও একটা সত্যিকারের আশ্রয় পেয়েছে। এই আশ্রয়টা ওর থেকে কেড়ে নিও না, আমি আমার ছেলে হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি। ঋষি প্লিজ, কি পাগলের মতো কথা বলছো তুমি? ভয় পেয়ে বলছি। দেখো, আমার ক্ষতি হোক ভালো হোক, আমরা একসঙ্গে লড়াই করব। দেখো, তুমি ছাড়া আমি পেরে উঠবো না জাহ্নবী, আমাকে প্লিজ এই লড়াইয়ের মাঠে ছেড়ে চলে যাও না। কি সমস্ত কথা বলছিস তুই? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। আমি তো আছি তোদের সঙ্গে। না না, আমি কিন্তু তোদেরকে আর আলাদাভাবে থাকতে দেব না, সেই ব্যবস্থা আমি করব। জাহ্নবী, আমি তোমায় রিকোয়েস্ট করছি, আমার ছেলেটাকে তুমি আর কষ্ট দিও না। এতদিন অনেক কষ্ট পেয়েছে, ওকে আর তুমি কষ্ট দিও না জাহ্নবী। আমি তোমার ছেলেকে কষ্ট দিয়েছি ছোট মা? আমি জানি জাহ্নবী, আমি জানি যে তুমি ওর ভালো করতে গিয়ে বারবার ওকে কষ্ট দিয়ে ফেলেছ, কিন্তু তাতে কি ওর ভালো হয়েছে বলো? ও কি একা একা ভালো থেকেছে? এটাও তো তোমাকে বুঝতে হবে, তাই না? তাই এখন থেকে যা হবে সেটা তোমাদের দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে লড়তে হবে। বারে দুজন করছো কেন? আমি কি বাদ নাকি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? ঠিক কথা, তুমি বারবার দুজনের কথা বলছো, তুমি তো অভিমন্যুর কথা বলছো না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি সো সরি বাবা। দেখো, সত্যিই তো তুমি কি বানের জলে ভেসে এসেছো নাকি? এবার যা হবে আমাদের তিনজনের হবে একসাথে। এবার তুমি গুড গার্ল হয়েছো। আমি ভাবছি আমার মামামকে আমি কবে আমার বাড়ি নিয়ে যাব। এই তো সময় এসে গেছে, তোমার মাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু তোমার মাম্মামকে কখনো ছেড়ে দেবে না, কখনো না। ওকে? তোমার মাম্মাম কিন্তু মাঝে মাঝে পালিয়ে যায়,